গল্প সাদা শাড়ির মালকিন, লেখায় সাদিয়া সৃষ্টি। আচ্ছা, ছাদে দাঁড়ানো ওই মেয়েটাকে বলতে পারেন? ওইটা তো খান বাড়ির বিধবা মেয়েটা, একেবারেই পাগল। আমরা তো ভাবি ওর উপর তেনাদের ছায়া আছে। তেনাদের মানে? তেনাদের নাম মুখে আনা যায় নাকি? তেনারা মানে প্রেতাত্মা। কেন? কিছুক্ষণ আগে তো পাগল বললেন। আরে ওইটা তো কইলাম, কারণ উনি একবার বলেন যে উনি বিধবা, আবার বলেন যে ওনার স্বামী বেঁচে আছে। আর আপনার তেনাদের ছায়া আছে বলার কারণ? ওই সন্ধ্যাবেলায় ছাদে ভদ্র বাড়ির বউরা কি ছাদে যায়? আর ও তো বাচ্চা একেবারে। তেনাদের ছায়া না থাকলে যাওনের সাহস করতে পারতো না। আমাগো বাড়ির বউ যায় নাই কোন দিন। এই মাইয়ে সাহস পায় কমনেতে? তার মানে আপনার মতো এই যে মেয়েটা দুই রকম কথা বলেন বলেই পাগল আর ভূতের সাথে তার সংযোগ আছে? আরে মিয়া, তো আপনিও তো একবার পাগল আর একবার ভূতের আত্মীয় বললেন ওনাকে, তাহলে আপনিও তো দুরকম কথা বললেন কাকা। এখন কি আমি আপনাকেও একই কথা বলবো যে আপনার উপরও আপনার তেনাদের ছায়া আছে? ধুর, বাড়ি ভাড়া লইতে আইছিলেন, সাবধান করলাম, এখন দেহি হেইডাও করণ যাইব না। আমি যাই। তবে কইয়া রাখলাম, ওর থেইকা দূরে দূরে থাইকো নিজের ভালা চাইলে। আমি গেলাম। বলেই লোকটি চলে গেল। শাওন তখন লোকটির যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবার খান বাড়ির ছাদের দিকে তাকাল। খান বাড়ির ছাদে সম্পূর্ণ সাদা শাড়ি পরা মেয়েটা, বয়স 16-17 এর বেশি হবে না বোধ হয়। কিন্তু এই বয়সেই বিধবা হয়ে গিয়েছে মেয়েটা। কি অদ্ভুত! জীবনে আমাদের কত কিছু দেখতে হয়। জীবন আমাদের কখন সামনাসামনি দেখায়, তখন অন্যের মাধ্যমে। কতটা বৈচিত্র্য থাকতে পারে জীবনে। সব তো ভালো হয় না, কিন্তু যতক্ষণ না নিজে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। তখন সন্ধ্যের লাল আভা মেয়েটার উপর পড়ছিল। খুব স্নিগ্ধ ও মায়াবী লাগছিল সাগরের কাছে। সাদা শাড়িতে রংটা আরো ফুটে উঠছিল। কিন্তু লোকটার চলে যাওয়ার পর আর দেখা পেল না সেই সাদা শাড়ির মালকিনের। হতাশ চোখে এদিক ওদিক তাকিয়ে খোঁজার ব্যর্থ চেষ্টা করল কয়েকবার। তবে বিশাল ছাদটায় কোন অস্তিত্ব খুঁজে পেল না শাওন। চাটাও শেষের দিকে। শেষবারের মতো চুমুক দিয়ে সেটা দোকানে ফেরত দিল। পকেট তো ছেড়ে ছেড়ে মানিব্যাগটা বের করে 5 টাকা বের করলো সেখান থেকে। বেশি টাকা নেই তার কাছে এখন আপাতত। না হলে একেবারে খাবার কিনে নিত। 5 টাকার পাশাপাশি পুরনো 5 পয়সা ছিল, কিন্তু সেটা দিল না। তারপর পাশ থেকে নিজের ব্যাগ তুলে নিল কাঁধে। শাওন আজই বাড়ি বদলিয়েছে। আগের বাড়ি থেকে জিনিসপত্র সকাল থেকেই আনছে সে। কিন্তু অলস হওয়ায় বেশ সময় নিয়েছে সব জিনিসপত্র নিয়ে যেতে। তাছাড়া বেশি টাকা খরচ করতে চায় না বলেই কোন বর্ষার ট্রাকের ব্যবস্থা করে একেবারে জিনিস নিতে পারেনি। এর বদলে ছোটখাটো গাড়ির ব্যবস্থা করেছে। সেই গাড়ি ড্রাইভার তার চেনা হওয়ায় খরচ কম হয়েছে। শুক্রবার হওয়ায় আজ তার ছুটি। সেই সুবাদে বাড়িটাও বদলে নিয়েছে শাওন। শেষবারের মতো কিছু খেয়ে নিচ্ছিল সে। একটা পাউরুটিও খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হাতে টাকা ছিল না। শেষ মুহূর্তে গাড়ির ড্রাইভার একটু বেশিই নিয়েছে। তাই শুধু চাই খেয়ে নিজেকে ক্ষান্ত করল শাওন। চা খাওয়ার সময় বারবার ছাদে ওই শাড়ির মালকিনের দিকে নজর পড়ছিল। তাই পাশে চা পানরত অবস্থায় বসে থাকা কাকার দিকে তাকালো। আর নিজেকে সামলাতে না পেরে জিজ্ঞেস করল, সেই নিয়ে এত কথা? তবে বেশি কথা বলল না শাওন। কারণ ও খান বাড়ির একটা ফ্ল্যাটেই ভাড়া নিয়েছে। তাই ভাগ্যে থাকলে অবশ্যই আবার দেখা হবে। আর ভাগ্যে থাকলে কথা হবে হয়তো। সেই পর্যন্ত শাওনের কাজ অপেক্ষা করা। কারণ ভাগ্যে না থাকলে সে নিজে জোর করে ওই মেয়েটার সাথে দেখা করতে পারবে না কোনোদিন। নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চলে গেল সেখানে। বাড়ির 4 তলায় 5টা ফ্ল্যাটের মধ্যে সবচেয়ে কোণার ফ্ল্যাটে থাকবে শাওন। শুনেছে নিচের তলায় অর্থাৎ 3 তলায় তার ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটটা এই বাড়ির মালিকের।
শুধু ফোনেই কথা হয়েছিল ওনার সাথে। এর পাশাপাশি একবার দেখা হয়েছিল এই সামনের চায়ের দোকানে। নিজের বাড়িতে ঢুকে কোনোমতে গোসল সেরে নিল সে। সারাদিনের ক্লান্তির পর এই গোসল না করলে তার আর ঘুম হবে না। বাড়ি সব ঠিকঠাক আছে, শুধু সব একটু একটু করে গোছাতে হবে তাকে। ঘরে সবই আছে, শুধু অভাব সঠিক গোছগাছের, যা এখন শাওনকে দিয়ে করা সম্ভব নয়। চাটা এখনো হয়তো তার পেটেই আছে, তাই আর রান্না করার কষ্ট সে করল না। সরাসরি মাটিতে পেতে রাখা তোশকের ওপর নিজেকে এলিয়ে দিল। সারাদিন ধীরে ধীরে কাজ করলেও ক্লান্তি তাকে বেশ কাবু করেছে, তাই আর জোর করল না নিজেকে। দু চোখ বন্ধের আগে লোকটার বলা একটা লাইন আবার মনে পড়ল, ওইটা তো খান বাড়ির বিধবা মেয়েটা। কিন্তু এর চেয়ে বেশি ভাবতে পারল না শাম। ক্লান্তির চোটে চোখ বন্ধ করতেই হলো। নিজের মস্তিষ্কের বিশ্রামের সময় এসে পড়েছে। ভোরেই ঘুম ভাঙল শানের। এই সময় সাধারণত তার ঘুম ভাঙে না, আর একটু দেরি করেই ভাঙো। কিন্তু গত রাতে না খাওয়ার জন্য আজ বেশ দ্রুতই ঘুম ভেঙেছে তার। এক কথায় বলা যায় ক্ষুধার চোটে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো বাইরে অন্ধকার। যে কেউ এই সময় উঠলে ভুল ভেবে রাত ভেবে বসবে। কিন্তু শাওনের সেই ভাবনা একবারের জন্যও এলো না। সে চুলায় ভাত বসিয়ে দিয়ে হাত মুখ ধুয়ে নিল। অল্প ভাত, বেশি সময় নিল না তৈরি হতে। একটা ডিম ভেজে সেটা কোন মতে খেয়েও সোজা ছাদে চলে গেল। ছাদ থেকে সূর্য ওঠার দৃশ্য দেখতে বেশ ভালো লাগে সামনের। এই বাড়িতে ভাড়া নেওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে এটি একটি। আশেপাশে বাড়ি থাকলেও এর থেকে উঁচু বাড়ি নেই। সবগুলো বাড়ি দোতলা কিংবা তিনতলা পর্যন্তই সীমাবদ্ধ। তাই এই বাড়ির ছাদ থেকে সূর্যোদয় দেখতে কোন সমস্যা হবে না। তাছাড়া সকালের পরিবেশ মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু অন্ধকারে তখন সূর্য ওঠার দৃশ্য দেখা সম্ভব ছিল না। তবুও হাওয়া খেতেই যাওয়া। তবে এবার প্রথম দিন এত ভোরে ছাদে যে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে সেটা সামনের জানা ছিল না। দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখতে দেখতে কিছু সময় কেটে গেল। আজানের ধ্বনি ভেসে আসতে শুরু করলো। সাথে সাথে সামনের ধ্যান ভাঙল। সে দরজা আড়ালে চলে গেল, মেয়েটা যাতে পিছনে ঘুরে তাকে না দেখতে পায়। শাওন আর দেরি না করে নিজের রুমে ফিরে এলো। আজ তাকে আরো বেশি ভালো লাগছিল সামনের কাছে। যেন সব স্নিগ্ধতা এসে ভর করেছিল তাকে। অন্ধকারেও সেই চেহারায় আলাদা মায়ের খোঁজ পাচ্ছিল যে। স্ট্রিট লাইট যে তখনও জ্বলছে। কিন্তু সেসব বেশি ভাবতে যাবে তার আগেই আরেক মসজিদে আজান দেওয়া শুরু হলো। এতেই ব্যাঘাত ঘটল তার চিন্তায়। সে আর দেরি না করে অজু করে ছুট লাগালো মসজিদের দিকে। নামাজ পড়ে ফেরার পথে দেখা হলো খান সাহেবের সাথে। এই বাড়িতে আসার পর ওনার সাথে সামনের প্রথম দেখা। গতকালই দেখা করা উচিত ছিল, কিন্তু অলসতা তাকে সেই চিন্তা পর্যন্ত মাথায় আনতে দেয়নি। নিজের এমন আচরণে নিজের উপরই রাগ উঠল শাওনের, কিন্তু কোন কথা না বলে চলে যেতে নিয়ে আবার ফিরে খান সাহেবের কাছে গেল সে। আলাপ করে কিছু কুশলাদি বিনিময় করল। কথায় কথায় খান সাহেব বলে উঠলেন, তো সব গোছগাছ শেষ শাওন? এই প্রশ্নে বেশ লজ্জা পেল শাওন। ছোটকালে যেমন পরীক্ষার পর পরীক্ষা কেমন হয়েছে এই প্রশ্ন শাওনের পছন্দ ছিল না, তেমনি গোছগাছ নিয়ে করা প্রশ্নেও তার বেশ লজ্জা লাগে। কারণ এই ক্ষেত্রে সে কিছুই বলতে পারবে না। নিজের বাড়ি একবার গুছিয়ে আগামী 5 বছর সে হাত দেয় কিনা সন্দেহ। বড়জোর ধুলোবালির যন্ত্রণা থেকে বাঁচতে রোজ একবার করে ঘর মোছে। ধুলোয় তার সমস্যা হয়, কাশি হয়ে যায়। এই জন্য কতকটা বাধ্য হয়েই ঘর মুছে সে। ঘর সে 8 বছর পর বদলাচ্ছে। এত দ্রুত গোছগাছ কি আর শেষ হয়? তবু উত্তর না দেওয়া অভদ্রতার কাতারে পড়ে বিধায় ধীর স্বরে বলল, আস্তে আস্তে গোছাচ্ছি তো, এখনো হয়নি।
শাওনের লজ্জায় রাঙা চেহারা দেখে হেসে দিলেন খান সাহেব। তবে সেটা তার চেহারা দেখে কেউ বুঝতে পারল না। শাওন শুধু আন্দাজ করল। খান সাহেব আবার বলে উঠলেন, তাহলে আজ দুপুরে আমাদের বাড়িতে এসে খেয়ে যেও, যেহেতু এখনো সব ঠিক করতে পারোনি। ঠিক আছে আঙ্কেল। খান সাহেব আরেকজনের সাথে কথা বলতে বলতে চলে গেলেন। শাওন নিজের ঘরে গিয়ে আবার শুয়ে পড়ল। আবার অফিসে যেতে হবে তাকে। আজ অফিস থেকে দুপুরেই বাড়ি ফিরবে সে। বাড়ির কাজেই হাফ আওয়ার কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। তার উপর আজ দাওয়াতও পেয়ে গেল। ভালোই হলো, তার আর রান্না করা লাগবে না। আশেপাশে আলো ফুটতে শুরু করেছে মাত্র। ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকা মানুষটি শাওনকে বেশ অবাক করছে। সাদা শাড়ির সেই মালকিন। সূর্যের আলোয় তাকে কোন অলৌকিক ক্ষমতার অধিকারী থেকে কম লাগছে না। তবে খারাপ না, বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা সাদা শাড়ির মালকিনের চারপাশ থেকে আলোর ছটা ছাড়িয়ে পড়ছে চারদিকে। অপসরি বললে কি খুব একটা ক্ষতি হবে? জানা নেই তার। সে একবার পিছনে তাকিয়ে আবার সূর্যের দিকে মন দিল। শাওন আবার এসেছিল ছাদে। যদি আরেকবার দেখা পেত। আর পেয়ে গেল। দুপুরে অফিস থেকে ফেরার পথে মনে পড়ল দাওয়াতের কথা। দুপুরের রোদে সে ক্লান্ত। তবে আজ ওই বাড়িতে গেলে কি সাদা শাড়ির মালকিনকে দেখতে পাবে? দেখা মিলবে কি তার? ভাবতেই এক অজানা অনুভূতি কাজ করল মনে। কিছু ভয়, কিছু সংশয়, কিছুটা অন্য অনুভূতি। প্রথমেই নিজের ঘরে ফিরে গোসল সেরে নিল। তারপর গায়ে এক শার্ট জড়িয়ে একটা প্যান্ট পরে ভদ্র বাচ্চা হয়ে তিনতলায় নামল। বেল বাজাতেই খান সাহেব চশমা মুছতে মুছতে দরজা খুললেন। তারপর সেটা চোখে পড়ে সামনে তাকালেন। শাওনকে দেখতেই হাসি মুখে ভেতরে আসতে বললেন তাকে। শাওন হাসি মুখে সালাম দিয়ে ভেতরে ঢুকল। কিছুক্ষণ কথা বলে তারা ডাইনিং টেবিলে বসল। কথার বিষয় তেমন কিছু ছিল না। সাম্প্রতিক ঘটা কিছু বিষয়। কিন্তু কথার মাঝে মনে হলো কেউ সামনের ঘর থেকে উকি মারল। শাওন সেদিকে মনোযোগ দিল না। খান সাহেব বেশ কড়া মানুষ। তবে বেশ ভালো মনের। তার চেহারা দেখে বোঝাই যাবে না যে তিনি কেমন মানুষ। তিনি আগে কথা বলে মানুষ যাচাই করে নেন। তারপর সিদ্ধান্ত নেন তার সাথে কিভাবে কথা বলবেন। অবশ্য তিনি মানুষ চেনেন ভালো। আর এটুকু করা না হলে কেউ পাত্তা দেয় না। বিশেষ করে এই প্রজন্মের বাচ্চাদের হাতের মুঠোয় রাখতে বা সীমার মধ্যে রাখতে হলে করা হতেই হয়। তাদের সঠিক শিক্ষা না দিলে পরে তাদের ব্যবহারের জন্য তো বড়রাই দায়ী হবেন। তাই এমন ব্যবহার করাই ঠিক। উনি হাসি মুখেই আবার কথা বলতে বলতে টেবিলের কাছে শাওনকে নিয়ে গেলেন। তারপর খাওয়ার মাঝেই ডাক দিলেন, রুবিনা, রুবিনা, পানির জগটা নিয়ে আসো তো। তার বলা শেষ হতে না হতেই শাওনকে অবাক করে দিয়ে সেই সাদা শাড়ির মালকিন একটা মাঝারি আকারের পানির জগ নিয়ে এসে টেবিলে রাখল। শাওনের পাশেই দাঁড়িয়ে ছিল। মাথায় এক হাত ঘোমটা। শাওন শুধু আর চোখে দেখল। সামনে খান সাহেব বসে আছেন। তার সামনে তার ছেলের বউকে দেখা নিশ্চয় অনেক সাহসের কাজ। কিন্তু সেই পরিমাণ সাহস শাওনের নেই। তাই একবার আর চোখে দেখেই নিজের মনকে সামলে নিল শাওন। তবে এই আর চোখে দেখার দৃশ্য দৃষ্টির আড়ালে গেল না একজনের। সে আবার নিজের কাজ করতে থাকল। শাওন সেদিন একটা কথা জানতে পারল। সাদা শাড়ির মালকিনের নাম রুবিনা। আর ওর বয়স অত কমও না। 19 বছর। কিশোরী লাগলেও সে একজন যুবতী। কথার ফাঁকেই বলেছিলেন খান সাহেব। নিজের ছেলের সম্পর্কে বলতে গিয়ে। ততারা ছেলের 2 বছর আগে অ্যাক্সিডেন্ট হয় আর লাশ পাওয়া যায়। কিন্তু সেই কথা খান সাহেব রুবিনাকে বলেনি। তাই সে এখনো অপেক্ষায় আছে তার ছেলের।
কেন সেটা জানা নেই। রুবিনাকে বলা হয়েছে কয়েকবার, কিন্তু সে মানেনি। তাই চেষ্টা করা ছেড়ে দিয়েছেন সবাই। সেদিন শাওন বাড়ি ফিরে রাত 12টা পর্যন্ত কাজ করে সব ভারী জিনিস ঠিক করে রাখে। বাকি ছোটখাটো জিনিস তেমনই পড়ে থাকে। বলা তো যোজায় না কখন খান সাহেব এসে পড়েন। এরপর শাওন রোজ খান বাড়ির সেই সামনের চায়ের দোকানে সন্ধ্যায় একবার করে বসত। চা কিনুক বা না কিনুক, চায়ের দোকানে বসবেই। মাঝে মধ্যে চা পান করত, তো মাঝে মাঝে অন্য খদ্দেরের সাথে গল্প জুড়ে দিত। তবে আর চোখে তাকিয়ে থাকতো ওই ছাদের দিকে। একটু একটু করে যেন মন সেদিকেই বসে যাচ্ছিল তার। একদিন না দেখলে যেন রাতে আর ঘুম হতো না তার। এই দেখা শুরু হয়েছিল দাওয়াত থেকে আসার পরের দিন থেকেই। সেদিন বাড়ির তালা লাগাতে ভুলে গিয়েছিল শাম। কিন্তু পরে বাড়ি ফিরে এসে দেখে সবার ছোটখাটো জিনিস সুন্দরভাবে গোছান। সেদিন হঠাৎ করেই তার মনে হলো ওই কাকাই কি ঠিক? এখানে কি সত্যিই তেনাদের ছায়া আছে? পরে নিজের কপাল নিজেই চাপড়ে বলল, বোকা ছেলে, পাগল হয়ে গেছিস নাকি? তেনারা এখানে থাকেন না। তেনারা বাড়ির থেকে দূরের মাঠে এত সুন্দর সুন্দর গাছ থাকতে এই বন্ধ ঘরে গরমের মধ্যে থাকতে যাবেন কেন? এরপর দ্বিতীয় সন্দেহে তার কেন জানি রুবিনারও নামে আসে। প্রথম কয়েকদিন পর্যবেক্ষণের পর এখন রোজ তাকে না দেখলে ফাঁকা ফাঁকা লাগে। অভ্যাস হয়ে গিয়েছে সে। সাদা শাড়ির মালকিন। একদিন কথা হয়ে গেল তার সাথে। বেশি না, একটু। খান সাহেবের সাথে দেখা করতেই শাওন গিয়েছিল সেই বাড়ি। কিন্তু দরজা রুবিনা খুলে দেয়। কয়েক সেকেন্ডের জন্য বোতাম মেরে থেকে বলে ওঠে, খান সাহেব আছেন? না, উনি এখন বাসায় নেই। তাহলে উনি বাড়ি ফিরলে জানিয়ে দিন আমি এসেছিলাম। কিংবা কাউকে পাঠিয়ে দিতে বললে আমি নিজে চলে আসব। রুবিনা শুধু মাথা একবার উপর নিচ নেড়ে দরজা আটকে দিল। আজও সে এক হাত ঘুমটা নিয়ে গেছে। এরপর শাওন সকালে দ্রুত ঘুম থেকে উঠে ছাদে যাওয়া শুরু করে। নিজ থেকেই কথা বলতে থাকে রুবিনার সাথে। মেয়েটা এক হাত ঘোমটা দিয়েই থাকতো, তবু শাওন কথা বলতো। উত্তরে রুবিনা কিছু না বললেও মাথা নাড়ত একটু। এতেই শাওনের মুখে এক বড় হাসি চলে আসতো, যেটা রুবিনার দৃষ্টিগোচর হতো না। লাল শাড়ি পরে মাথা নিচু করে ঘরে বসে আছে রুবিনা। এটা শাওনের ঘর। সবচেয়ে বড় বিষয় এটাই। ওদের সাথে আজ যা যা হলো তারপর রুবিনা যে অজ্ঞান হয়ে যায়নি এটাই বেশ বড় কথা। আজ ওর সাথে অবাক করা দুইটি ঘটনা ঘটেছে, যেটার চিন্তা সে করতে পারেনি। কিন্তু এই ঘটনা দুটোর বিপরীতে কি অনুভূতি প্রকাশ করবে সে এখনো বুঝতে পারেনি। এখনো ভেবে চলেছে আজ সকাল থেকে কি কি হলো তার সাথে। তার স্বামী মারা যাওয়ার পর থেকে সে কারো সাথে তেমন কথা বলেনি। অবশ্য তার স্বামী যে মারা গিয়েছে এটাই সে বিশ্বাস করেনি। কারণ হঠাৎ করে নিখোঁজ হওয়া, তারপর কোন লাশ খুঁজে না পাওয়া, এমন ঘটনা তাকে এই কথা বিশ্বাস করতে দেয়নি। তাই এই সময়ে সে কারো সাথে কথা বলতো না, মিশতো না। কারণ তারা প্রতিবার দাবি করত খান সাহেবের ছেলে মারা গিয়েছে, যেটা সে একদমই সহ্য করতে পারত না। সে বাড়িতেও কথা বলা বন্ধ করে দিয়েছিল। নিজেকে এক কোণে লুকিয়ে রাখার চেষ্টা চালাতো যেন। পরে ধীরে ধীরে বাড়ির সব কাজে হাত দেয়। কারণ খান সাহেবের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তবু কারো সাথে আর কথা বলেনি। নিজের মতো সব কাজ করত, সবার কথা মেনে চলত, কোন জবাব দেওয়ার হলে শুধু মাথা নাড়ত। এর বেশি তার প্রতিক্রিয়া ছিল না। প্রথম সে আবার হাসে শাওনের কথায়। শাওন নিজে থেকেই ওর সাথে কথা বলা শুরু করেছিল। রুবিনা বেশি কিছু বলতো না। বেশি কিছু বললে বোধ হয় ভুল হবে, কিছুই বলতো না। মাথাও নাড়ত না।
শাওনের বেশ কয়েকবার মনে হয়েছে হয়তো তার কথা রুবিনা শুনছে না, কিন্তু সে সত্যিই শুনেছিল, তবে কিছু বলেনি উত্তরে। তবু শাওন নিজের মতো নানা কথা বলে গিয়েছে, আর মানুষের সাথে যোগাযোগ থেকে আগের থেকে বেশ স্বাভাবিক করে। সেই প্রথম যেদিন শাওনকে চায়ের দোকানে দেখেছিল, সেদিনই ও এমন কিছু অনুভব করেছিল, যেই অনুভূতি তার জন্য না। তার উপর শাওনের বন্ধুত্বপূর্ণ আচরণ তার মনে বিশালভাবে দাগ কেটেছিল। নিজের অজান্তেই মনের কোণে নানা অনুভূতির আনাগোনা শুরু হয়েছিল, যার দরুন কখনো সামনের ঘর গুছিয়ে দিয়েছে সবার আড়ালে, তো কখনো সন্ধ্যার মন না চাইতে ছাদে গিয়েছে। সে আর চোখে ঠিকই খেয়াল করেছে যে শাওন সামনের ওই চায়ের দোকানে বসে থাকতো আর ওকে দেখত। তাই কখনো তো সময়ের আগেই ছাদে চলে যেত। এসব ঘটনা একজনের দৃষ্টিগোচর হয়। তিনি শাওনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। তারপর রাতে শোন বাড়ি ফেরার পর তিনি শাওনের বাড়ির বেল বাজান। শাওন দরজা খুলে খান সাহেবকে দেখে চমকে ওঠে। রাতে তার বাড়ি হঠাৎ খান সাহেব কেন আসলেন ভাবতেই কোন উত্তর খুঁজে পায় না সে। তবে হাসি মুখে সালাম দিয়ে ঘরের ভেতরে আসতে বলে সে। খান সাহেব ও সালামের উত্তর নিয়ে ঘরে প্রবেশ করেন। শাওন তাকে সোফায় বসতে বলে। তিনি সোফায় বসে শাওনকেও বসার কথা বলেন। শাওন বসে পড়ে। তিনি হেয়ালি না করে বলে ওঠেন, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। জি বলুন। রুবিনাকে তোমার কেমন লাগে? জি আঙ্কেল। সোজাসুজি বল, রুবিনাকে তোমার কেমন লাগে? শাওন অবাক হয়ে তাকিয়ে রইল। তাহলে কি খান সাহেব বুঝে গিয়েছেন যে রুবিনার প্রতি শাওনের আলাদা এক অনুভূতি আছে? কিন্তু বুঝলেও এমন প্রশ্ন করবেন কেন? শাওন আর বেশি না ভেবে বলেই ফেলে, ভালো। আমি যদি তোমাকে বলি রুবিনাকে বিয়ে করতে, তুমি কি করবে? আপনি কি বলতে চাইছেন যদি একটু খুলে বলতেন আঙ্কেল? আসলে এত সিরিয়াস একটা বিষয়। বুঝেছি। রুবিনা আমার ছেলের বউ। কিন্তু ছেলে তো আগেই মারা গিয়েছে। এখন রুবিনার আপন বলতে আছি আমি আর আমার স্ত্রী। কিন্তু আমরাই বা কতদিন বাঁচবো? তার উপর কোন আত্মীয় রুবিনার দায়িত্ব নিবে না এটা ভালো করেই জানা আছে। ও অনেক চুপ হয়ে গিয়েছিল আমার ছেলের ওই ঘটনার পর। তারপর ওর বাবা মা মারা গেলেন। এই প্রথম ও তোমার সাথে থেকে ওকে হাসতে দেখেছি। হ্যাঁ, ও ঘুমটার আড়ালে থাকে ঠিকই, কিন্তু ওর চেহারা না দেখেও আমি বলতে পারি যে ও তোমার সাথে যতক্ষণ থাকে ততক্ষণ ও ভালো থাকে। ওর জন্য তোমার অনুভূতি ও আমার চোখের আড়াল হয়নি। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তার উপর কিছু চাপিয়ে দিব না। তবে বলবো রুবিনা খুবই ভালো মেয়ে আর ওকে তুমি খুব ভালো রাখতে পারবে। তাই আমি চাই তোমরা বিয়ে করে আমার পাশের এলাকার বাসায় শিফট হয়ে যাও। এর কারণ এলাকায় থাকলে ওর মুখের হাসির জন্য এত কিছু করা সেটাও থাকবে না। সব মানুষের মুখ তো আর একেবারে বন্ধ করা যায় না, তাই আমি আমার সব কথা বললাম। বাকিটা তোমার উপর। আজ ভাবো, পারলে কাল জানিও, কিংবা সময় নেও। আজ তাহলে আসি। বলেই চলে গেলেন খান সাহেব। শাওন ভাবতে থাকলো তার কি করা উচিত। তার পরিবার বলতে কেউ নেই। সে অনাথ। তার জীবনে প্রথম কোন মেয়েকে ভালো লেগেছিল? সে রুবিনা। কিন্তু ওর অবস্থার কথা ভেবে আর কথা বাড়ায়নি সে। ভেবেছে যেটাতে রুবিনা খুশি থাকবে সেটাই করবে ও শুধু। কিন্তু খান সাহেব তার শ্বশুর হয়েও তার বাবার মতো একটা কথা বলে গেলেন, যেটা হয়তো কোন বাবাও বলতে পারেন না মাঝে মাঝে। সত্যিই কি তার হ্যাঁ বলে দেওয়া উচিত এই সিদ্ধান্তে? সকালে খান সাহেবের বাড়িতে যেতেই রুবিনাই দরজা খুলে দিল। আর আজ সে কথাও বলল, কাল বাবা আপনাকে যা যা বলেছে আমি শুনেছি। নিজের উপর চাপ নিবেন না। আমি বিধবা মেয়ে।
আমার জন্য আপনাকে হাজার মানুষ হাজার কথা বলবে, অনেক খারাপ কথা শুনতে হবে। আমি জানি গুজরাটের কথা বলতেই আপনি এসেছেন, তাই কোন চিন্তা না করেই মনের কথা খুলে বলবেন। বলে আর অপেক্ষা করেনি সে, চলে গিয়েছে অন্দরমহলে। খান সাহেব ততক্ষণে চলে আসলেন। শাওন তখনও ভাবছে কতটা ভালো হলে মেয়েটা এমন কথা বলতে পারলো। সমাজে ঠাঁই খোঁজার জন্য অনেকে অনেক কাজ করে, নিজেকে অন্যের কথা শোনা থেকে বাঁচাতে। কিন্তু মেয়েটা এত বছর ধরে কথা শুনে এসেও এখন শুধু সামনের চিন্তা করেছে। সে খান সাহেবকে আসতে দেখে সালাম দিল। তারপর দুজনে সোফায় বসে পড়ল। শাওন বলে দিল, আমি রাজি। ভেবে বলছো তো? হুম, আমি রাজি। অন্য জন্ম অদি রাজি হয় তাহলে আজ ছুটি নিতে পারবে? তাহলে আজই। ঠিক আছে। বলি শাওন কাউকে ফোন করলো। আর এদিকে খান সাহেবও নিজেই সব ব্যবস্থা করতে চলে গেলেন। শাওন নিজের ঘরে ফিরে এলো, কিন্তু আসার আগে সে দরজার আড়ালে যেন একজোড়া উজ্জ্বল চোখ দেখল। দুপুরে সে আবার খান সাহেবের বাড়িতে এলো, সাধারণ এক সাদা পাঞ্জাবি পরেই। এসেই দেখল ঘরে কাজী আর কয়েকজন বসে আছেন। বোধ হয় সাক্ষী হবেন তারা। রুবিনাকে নিয়ে আসলেন তার শাশুড়ি। দেখে মনে হচ্ছে যেন কোন বাবা মা তার মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন। শাওন তার সাদা শাড়ির মালকিনকে এই প্রথমবার লাল শাড়িতে দেখল। হ্যাঁ, রুবিনা তার সাদা শাড়ির মালকিন। কিছুক্ষণের মধ্যে তার হয়ে যাবে। সাধারণভাবেই বিয়ে হয়ে গেল। কিন্তু আরেকটা ধাক্কা লাগলো এরপর। খান সাহেবের ছেলে ফিরে আসল তখন। রুবিনাকে অন্য কাউকে বিয়ে করতে দেখে এতক্ষণ চুপ করেছিল, কিন্তু বিয়ে শেষ হতেই বলল, বাবা। খান সাহেব সামনে তাকিয়ে নিজের ছেলেকে দেখে অবাক হলেন। তবু সেই অনুভূতি প্রকাশ না করে বললেন, এখানে কেন এসেছো এখন? তার ছেলে সরাসরি তার কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তারপর। তারপর কি? সালেহা ভেতরে এসো বলতেই একটা মেয়ে ভেতরে ঢুকলো। ও সালেহা। ও আমাকে বাঁচিয়েছিল সেদিন। ও আর ওর বাবা আমাকে সুস্থ করে তোলে। কিন্তু ওর বাবা নিজেই মৃত্যু পথযাত্রী ছিলেন। তাই তিনি আমাকে বলেন তার মেয়ের খেয়াল রাখি আর তাকে যেন বিয়ে করি। আমিও তাই করে ফেলি। কিন্তু তারপর তোমাদের কি করে বলবো সেটা বুঝতে পারিনি, তাই আসিনি। কিন্তু আমাকেই সালেহা বুঝায় সব কিছু। তাই অনেক সাহস নিয়েই সামনে এসেছি। সব শুনে ওর মা ওকে জড়িয়ে ধরেন আর কান্না করতে থাকেন। এদিকে রুবিনা কি করবে নিজেই বুঝতে পারছে না। শাওন ও ঘটনার মধ্যে আটকে গিয়েছে, কিন্তু ওদের ব্যাপার বুঝতে পেরে বলে ওঠে, আমি জানি শাওন তোমার খুব ভালো খেয়াল রাখবে। যেহেতু ও তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে আর বাবা নিজে ওকে ঠিক করেছেন, তাই নিশ্চিন্তে থাকতে পারো। আমি তোমাদের মাঝে আসবো না। তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন তুমি ছোট ছিলে, তাই হয়তো ঠিক বুঝতে পারোনি যে কি করা উচিত। আমাকে বিয়ে করে ফেলেছিলে, আর আমি তোমার জীবনের অনেকটা সময় নষ্ট করলাম। তাই আমার কথা ভেবে আর নিজেকে আটকে রেখ না। আর শাওন, রুবিনা খুব ভালো মেয়ে, ওর খেয়াল রেখ। শাওন ওকে জড়িয়ে ধরে আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ, আমি রাখবো। তারপর বেশ কিছু সময় সেখানে কাটিয়ে ওরা বিকালে শাওনের সাথে খান সাহেবের অন্য বাড়িতে চলে আসেন। সেখানেই এখন বসে আছে রুবিনা। শাওন বাড়ির অন্য সব জিনিস ঠিক করছে। রুবিনাকে কাজ করতে মানা করে দিয়েছে শাওন। মেয়েটা এমনি অনেক কিছু দেখলো আজ, তাই ওর বিশ্রামের প্রয়োজন। তাই শাওন আর দেরি না করে নিজেই সব ব্যবস্থা করলো। একসাথে দুজন খেয়ে নিল।
এখন রুবিনা ভাবছে ও শুতে যাবে কোথায়। শাওন ঘরে ঢুকতেই ওর ভাবনায় ছেদ পড়ে ওর হার্টবিট বেড়ে গেল। ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো সে। শাওন রুবিনের অবস্থা বুঝতে পেরে বলল, চলুন বারান্দায় যাই, আজ আপনার সাথে চাঁদ দেখব। রুবিনা বুঝতে পারল শাওন ওকে ঠিক করার জন্যই কথাটা বলেছে। সে চুপচাপ উঠে দাঁড়ালো, তারপর শাওনের পিছন পিছন বারান্দায় গেল। বারান্দায় দুটো চেয়ার রাখা ছিল, সেখানে ওরা বসে পড়ল। শাওন আবার বলল, আজ কিন্তু আমি একটা কথা বললে হবে না, তোমাকেও বলতে হবে। রুবিনা সামনের দিকে তাকালো। আচ্ছা ঠিক আছে, ওভাবে তাকাতে হবে না, আমিই কথা বলবো, মাঝে মাঝে তুমি হুহা করো। রুবিনা হেসে ফেললো আর দুজন জ্যোৎস্না বিলাসে মন দিল। সমাপ্ত।